2026 মিরাজ টিকবে কিনা বা আগামী 2 সিরিজ মিরাজ টিকবে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে। ডাউট এবং ডিজাস্টার্স পারফরমেন্সের চাইতেও বড় কথা হচ্ছে ফুটবলে একটা ব্যাপার আমরা সবসময় বলি যে ম্যানেজার বা কোচ ম্যাচ কিভাবে হবে জেতা হারার ক্ষেত্রে একটা বড় ভূমিকা, মূল ভূমিকাটা তার ক্রিকেটে হচ্ছে ক্যাপ্টেনের। ড্রেসিং রুম থেকে ক্যাপ্টেনের কাছে যে মেসেজটা আসে, ক্যাপ্টেন যদি মনে করেন যে ওটাই সব কিছু, তাহলে আসলে ওই ক্যাপ্টেন দিয়ে চলবে না। এবং মিরাজকে দিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট ম্যানেজমেন্ট কি ভাবছে আমি জানি না। 2027 বিশ্বকাপ মিরাজকে ক্যাপ্টেন্সি ভাবছে কিনা, আমার তো মনে হয় 2027 তো বহু দূরের কথা। 2026 মিরাজ টিকবে কিনা বা আগামী 2 সিরিজ মিরাজ টিকবে কিনা এটা নিয়ে আমার ডাউট আছে। ডাউটটা আমি কেন বললাম, প্রথমত হচ্ছে যে সে বাংলাদেশ টিমের যে স্ট্রাকচারটা ছিল শান্তর হাতে, সেই স্ট্রাকচারটা ভেঙে চুরে তছনছ করে দিয়েছে। নিজেকে 5 নম্বরে প্রমোট করছে ওয়ানডেতে, যেখানে তিনি চরম রকম আনসাকসেসফুল, দল হারছে সে রান করলেই। শুধু তাই না, ক্যাপ্টেন হিসেবে দলের মধ্যে যে ধরনের নিয়ন্ত্রণ থাকার কথা, নিয়ন্ত্রণ আমি পজিটিভ সেন্সে বলছি, বা ক্যাপ্টেন হিসেবে যে ধরনের অথরিটি থাকার কথা, যতটুকু জানি বুঝি মিরাজের তার কিছুই নেই। সো এরকম একজন ক্যাপ্টেন দিয়ে যদি আপনি বাংলাদেশ ক্রিকেটকে রান করাতে চান, সেটা আপনাকে খুব বেশি সুবিধা দেবে বলে আমার মনে হয় না। অ্যাট দ্য সেম টাইম কোচিং স্টাফ, কোচিং প্যানেলে যারা আছেন, তারা আইডিয়ালি সেই পুরনো ধাঁচের চিন্তা, বক্সের ভেতরের চিন্তা, এর বাইরে কোনো কিছু এখনো পর্যন্ত করতে পারছেন বলে আমার মনে হয় না। এই ম্যাচটা তো আসলে যদি আমরা দেখি সুপার ওভারে হয়তো গড়াতোই না। 133 রানে ওয়েস্ট ইন্ডিজ 7 উইকেট হারিয়ে ফেলেছে, সেখান থেকে তো তাদেরকে আমরা 200 পার করে দিলাম। এবং লাস্ট ওভারটাতে মিরাজ যেভাবে, সোহান যেভাবে আসলে ক্যাচটা ফেলে দিলেন, মানে সেরকম একটা ভাইটাল সময়, মানে আমরা এরকম কাজটাই করি নিজেরা, যখন চেস করতে নামি ম্যাচটাকে একদম লাস্ট ওভার অবধি নিয়ে যাই এবং সেখান থেকে হেরে আসি। আবার যখন আমরা ম্যাচটা আগেই জিততে পারতাম, যখন অন্য দল চেস করছে, সেই জায়গায় আমরা হেরে বসি, তাদেরকে সেই সময়টা পর্যন্ত অ্যালাউ করি। এই জিনিসগুলো আসলে কেন হয়? আপনাকে খুব সিম্পলি একটা কথা বলি, সাইফ যে ম্যাচে 4 ওভারে 1 মেডেন 6 রান দিয়ে 3 উইকেট নিলেন, মিরাজের ক্যাপ্টেন্সির সমালোচনা হয়েছে না? এটাও মানুষ বলেছে যে মিরাজ ইনসিকিউরিটিতে ভোগে, সাইফ যদি ওর সাথে ভালো করে ফেলে তাহলে তোর জায়গা পাকা, মানে জায়গা হেলে যাবে, ক্যাপ্টেন তো কি হয়েছে। একইভাবে আপনি এই ধরনের উইকেটে সাইফকে আপনি আগে কেন বল ট্রাই করাবেন না? আমার প্রশ্নটা হচ্ছে এখানে। ওর তো অ্যাবিলিটি আছে, সাইফকে আপনি বল ট্রাই করান, 2 ওভার 3 ওভার করান, দেখেন না কি হয়। যখন আপনার কথা অনুযায়ী 133-এ 7টা যখন চলে গেছে, আপনার প্রিমিয়ার স্ট্রাইক বোলার দিয়ে ইদার আপনি খেলা শেষ করে দেওয়ার চেষ্টা করবেন যে ভাই আমি 3-4টা বাউন্ডারি খাই, কোনো অসুবিধা নাই, কিন্তু আগামী 7-8 ওভারের মধ্যে আমি ওর 3 উইকেট নিয়ে নিব। এখন আপনি ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে যদি যান, এই জন্য আমি মিরাজের বাজে ক্যাপ্টেন্সির কথা বললাম। মিরাজ যে মুস্তাফিজের ওভার ক্যালকুলেট করতে গরমিল করছে, কোন পাশ থেকে করাবেন এটা বোঝেন নাই, ম্যাচটা কিভাবে চালাইতে হবে, কোন বোলার কখন ইউজ করব। আমি যখন দেখছি 7 উইকেট 133 রানে চলে গেছে, তখন যে আমি অল আউট করার জন্য খেলবো, মিরাজ তো চিন্তাই করে নাই। সাইফকে আপনি 1 ওভার করে সরাই দিছেন, লাস্ট ওভারে কিন্তু আপনার সেই সাইফকেই আনতে হয়েছে। আমার প্রশ্নটা হচ্ছে যে এন্টায়ারলি দোষ মিরাজের না, কিন্তু সমস্যাটা হচ্ছে যে মিরাজ যেভাবে দল চালাচ্ছেন, এইভাবে বাংলাদেশ দল আরো খারাপ করবে সামনে।